দেশে গত ২৪ ঘন্টায় হাম এবং উপসর্গে মারা গেছে আরও ১৭ জন। এই সময়ে নতুন শনাক্ত হয়েছে ১,২২৪ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। গেল ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৫৪৫ জনের মৃত্যু হলো। এদিকে সারা দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৯৭ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১,২২৭ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৪৭,৬১৯ জন। সারা দেশে হামের সংক্রমণ কেবল বাড়ছেই, সেই সাথে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৩ শিশু, বরিশাল শেরেবাংলা মেডিকেলে ২ শিশু ও ময়মনসিংহ মেডিকেলে ১ শিশুর মৃত্যু হয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১ শিশু ও এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ শিশু মারা গেছে। গত ২৪ ঘন্টায় ৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময় হাম উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৮ জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল হাম আইসোলেশন কক্ষে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগের ৬ জেলায় হাম ও এর উপসর্গে ৪৬ জন মারা গেছে। রোগীর স্বজনরা জানান, হামে আক্রান্ত হওয়ার পর শরীরে নানা উপসর্গ দেখা দিয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরও ১ শিশু। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন জানান, বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৭৭ শিশু। ম্যাক্সিমাম পেশেন্টই মারা যাচ্ছে কমপ্লিকেশন, জটিলতা। মিজেলস নিয়ে মারা যাচ্ছে না। মিজেলস হওয়ার পরে মিজেলস হওয়ার কারণে নিউমোনিয়া প্রথম জটিলতা, যেটা সর্বোচ্চ বেশি মারা যাচ্ছে। অন্য জটিলতা আছে এবং পাশাপাশি কোমরবিডিটিস বলি আমরা, যে হয়তো তার অপুষ্টি আছে, আগে থেকে সে অপুষ্টির বাচ্চা। পটুয়াখালীর ২৫০ বেড মেডিকেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় নতুন ৩১ জন সহ বর্তমানে হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে ১৭৫ জন। তাদের মধ্যে প্রাপ্তবয়স্ক রোগী রয়েছে ১৮ জন। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, বাজেট ও জনবল সীমাবদ্ধতা থাকায় ঠিকমতো চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের বাড়তি কিন্তু কোনো বরাদ্দ নাই। আমাদের ২৫০ হাজার বিপরীতে আমাদের যে জনবল, আমাদের চিকিৎসক, নার্স এবং অন্যান্য যে চিকিৎসা সামগ্রী, ওষুধপত্র সবই কিন্তু আমাদের সেই ২৫০ বেডের বরাদ্দ থেকেই এই হাম আইসোলেশনের জন্য আমরা ব্যবহার করি। তো এই জন্য আমাদের কিছু সময় হয়তো কিছু লজিস্টিকের ঘাটতি দেখা যায় এই চিকিৎসা সামগ্রীর। তো তারপর আমরা চেষ্টা করি যে যেহেতু হাম মহামারীটা এখন বর্তমানে একটা কনসার্ন ইস্যু, যে অন্যান্য ওয়ার্ডের তুলনায় হাম ওয়ার্ডে আমরা যেন ঔষধ বা অন্যান্য চিকিৎসা সামগ্রী যেটা হাম রোগীর চিকিৎসায় ব্যবহৃত হয় সেটা মানে নিরবচ্ছিন্ন সরবরাহ রাখার জন্য। সিভিল সার্জন অফিস জানায়, জেলায় হাম ও এর উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে। শাকিলা সিথি, ৭১। ময়মনসিংহে বাড়ছে হামের প্রকোপ, আক্রান্তের সাথে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। সেখানকার হাম পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, এখন পর্যন্ত হামে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কত? সংক্রমণ বাড়ার কারণ কি বলছেন চিকিৎসকরা? কি পরামর্শ দিচ্ছেন তারা? ময়মনসিংহের সিভিল সার্জন ডাক্তার ফয়সাল আহমেদ জানিয়েছেন যে এরই মধ্যে তাদের টিকাদান যে কার্যক্রম চলছিল সেটি শতভাগের বেশি তারা অর্জন করেছেন, কভারেজ হয়েছে, কিন্তু তারপরেও প্রকোপ থামছে না। আমরা দেখছি যে প্রতিদিনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেখানে গড়পড়তা ২০ থেকে ৩০ জন নতুন করে ভর্তি হচ্ছেন হাম উপসর্গে, এবং এই মুহূর্তে ৭০ জনের বেশি শিশু চিকিৎসা নিচ্ছে। গতকালও একজন হাম উপসর্গ নিয়ে একজন শিশু মারা গিয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত ৩৭ জন হাম উপসর্গে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা গিয়েছেন। তো হাসপাতালের ফোকাল পারসন, হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ডাক্তার গোলাম তিনি যেটি জানিয়েছেন যে যারা আসছে তাদের বেশিরভাগের বয়স ৩ মাস থেকে ৯ মাস ১১ মাস পর্যন্ত, যাদের আসলে টিকা দেওয়ার সুযোগ ছিল না। কারণ আপনি জানেন যে ৬ মাসের বয়স বেশি বাচ্চাদের আসলে এই টিকার আওতায় আনা হয়েছে। যারা এসেছিল তারা হাম উপসর্গ ছিল এবং প্রচন্ড
প্রচন্ড নিউমোনিয়া আক্রান্ত ছিল, যে কারণে তাদের অনেকেরই হার্ট ফেল হয়ে তাদের মৃত্যু হয়েছে। আরেকটি বিষয় জানিয়েছেন যে হাসপাতালের এই হাম আইসোলেশন ওয়ার্ডের জন্য এই যেটি খুব মারাত্মক ঝুঁকিপূর্ণ বাচ্চাদের জন্য আইসিইউ নেই, অর্থাৎ আইসিইউ সাপোর্ট না থাকার কারণে অনেক শিশু মারা যাচ্ছে, এমনটি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বরাবরই বলে এসেছেন। আমরা যেটি দেখেছি যে হাসপাতালের একটি নতুন ভবনে একটি আইসিইউ এর যে স্থাপনা সেটি রয়েছে, কিন্তু প্রয়োজনীয় ভেন্টিলেটর এবং লোকবলের অভাবে কিন্তু সেটি চালু করা যাচ্ছে না। তো হাসপাতালের রোগী এর স্বজন যারা রয়েছে তারা অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে আর কত শিশু মারা যাওয়ার পর মন্ত্রণালয় বা সরকার এই আইসিইউ চালু করার ব্যাপারে উদ্যোগ নেবে, এমন ক্ষোভ কিন্তু তারা বরাবরই বলেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ প্রশাসন যেটি বলছে যে তারা মন্ত্রণালয়ে এ ব্যাপারে একাধিক চিঠি চালাচালি করেছেন, কিন্তু এখন পর্যন্ত এটির জন্য প্রয়োজনীয় যে সাপোর্ট সেটি আসলে তারা পায়নি, যে কারণে এই হাসপাতালে এভাবে শিশু মারা যাচ্ছে একটি আইসিইউর অভাবে। তবে তারা যেটি আশা করছেন যে সরকার মন্ত্রণালয় দ্রুত এই হাসপাতালের যে আইসিইউ সেটি চালুর উদ্যোগ নেবে, এমনটি তারা আশা করছেন। মুন্নি। বাবুল হোসেন, অসংখ্য ধন্যবাদ। আরও তথ্য নিশ্চয়ই জানবো পরবর্তীতে। হাম সংক্রমণের সবশেষ খবরাখবর নিয়ে ময়মনসিংহ থেকে বাবুল হোসেন যুক্ত ছিলেন। ঈদে বাড়ির পথে ফিরতে শুরু করেছে দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার পোশাক কারখানার লাখ লাখ শ্রমজীবী মানুষ। এতে সড়কে বাড়ছে যানবাহনের চাপ, রয়েছে ভোগান্তির শঙ্কা। তবে পুলিশ বলছে সর্বোচ্চ নজরদারি রাখা হয়েছে মহাসড়কে। জাহিদুল ইসলাম অনিকের তথ্য ছবিতে প্রতিবেদন। সাভার আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে 3টি ধাপে ঈদের ছুটি শুরু হয়েছে, তাই গ্রামের বাড়ির উদ্দেশ্যে ছুটতে শুরু করেছে লাখো মানুষ। তবে মহাসড়কে যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামায় ভোগান্তি বাড়ছে। সেই সাথে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে চলমান নির্মাণ কাজ এবং সড়কের কিছু স্থানে খানাখন্দের কারণে যাত্রীরা দুর্ভোগে পড়ছেন। খুব ভয়াবহ অবস্থা, এখানে অনেক ভোগান্তি প্রবাহিত হইতেছে। মোটামুটি 2-5 কিলো এমন কাদা যা বলার বাহুল্য। ভাই রাস্তার যে অবস্থা, চলা দুষ্কর। বাড়তি ভাড়া নিয়েও অভিযোগ করেছেন যাত্রীরা। বলছেন বাড়তি ভাড়া দিলে তবেই মিলছে বাসের টিকিট। জিজ্ঞেস করলাম যে রংপুরের ভাড়া কত, 1500 একদম, কোনো দামাদামি নেই। এখন 1500 টাকা টিকিট যদি আমরা যাবো, আবার আমু বাড়িতে কি আমাকে বাজার খরচ নাই, পোলাপান নাই। এদিকে যানজট নিরসন এবং ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ফোর্স। আমাদের হাইওয়ে পক্ষ থেকে তো সার্বক্ষণিক টহলে আছেই, তাছাড়া জেলা পুলিশ অন্যান্য বাহিনী সবাই এর বিরুদ্ধে সোচ্চার, যাতে এই অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে বিষয়ে আমরা গভীরভাবে নজর রাখি এবং এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তৎপর রয়েছে। তবে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পেলে ম্যাজিস্ট্রেটরা ব্যবস্থা নিচ্ছেন। কাউন্টারেও নজরদারি বাড়ানো হয়েছে। ইতিমধ্যে জেলা থেকে 3 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। একই সাথে হলো আমাদের বিআরটিএ এবং হাইওয়ে যারা আছেন তারাও ওটা সেল করছে, মনিটরিং সেল, তারা ওগুলো চেক করতেছেন কোথায় ভাড়া বেশি নেওয়া হচ্ছে কিনা। আগামী কয়েকদিন মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শাকিলা সিথি, ৭১। আজ থেকে শুরু হলো টানা 7 দিনের সরকারি ছুটি। ছুটিকে কেন্দ্র করে শিল্পনগরী নারায়ণগঞ্জ ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ফলে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহনের চাপ বেড়েছে। তবে ঈদযাত্রা এখনও স্বস্তিদায়ক বলছেন যাত্রী ও চালকরা। আর স্বস্তির ঈদযাত্রায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নিয়েছে ব্যাপক প্রস্তুতি। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঈদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের কাঁচপুর সেতু হয়ে দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। নারায়ণগঞ্জে কর্মরত বিপুল সংখ্যক শ্রমিকও ঈদের ছুটিতে যাচ্ছেন বাড়িতে। সাধারণ সময়ে প্রতিদিন প্রায় 30,000 যানবাহন চলাচল করে এই মহাসড়ক দিয়ে। তবে ঈদ এলে তা বেড়ে যায় কয়েকগুণ, যে কারণে থাকে যানজটের আশঙ্কা। তবে এখন পর্যন্ত স্বস্তিতেই ঈদ যাত্রা করছেন ঘরমুখো মানুষ। চাঁদপুর যাব, সবার সাথে ঈদ করব, বাড়ি যাওয়ার জন্য, একসাথে ঈদ করার জন্য আত্মীয় স্বজনের সাথে। আর প্রায় 1 ঘন্টার উপরে আমরা অপেক্ষা করতেছি এখানে। আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়ি আসতেছে না। গ্রামে যাব, সবার সাথে ঈদ করব। এদিকে যানজট নিয়ন্ত্রণে মহাসড়কে বিশেষ নজরদারি রেখেছে হাইওয়ে পুলিশ সহ প্রশাসন। সাইনবোর্ড, কাঁচপুর, মদনপুর, মোগরাপাড়া ও মেঘনা টোল প্লাজা সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে নজরদারি। এছাড়া ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ নরসিংদী অংশেও মোতায়েন থাকবেন ট্রাফিক ও হাইওয়ে পুলিশের সদস্যরা।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন ঈদযাত্রাকে নিরাপদ রাখতে লঞ্চঘাট ও নৌপথে অতিরিক্ত টিম মোতায়েন করা হয়েছে। আমাদের দুবুরু টিম এখানে স্ট্যান্ড বাই আছে, আমাদের স্পিড বোট রেডি আছে। এই শীতলক্ষা থেকে কোথাও যদি কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মেসেজ পায়, কুইক রেসপন্স করার জন্য আমরা 24 আওয়ার্স এখানে ডিউটিতে ডিপ্লয় দেওয়া আছে। আর জেলা প্রশাসক জানান ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ রাখতে সব সংস্থার সাথে সমন্বয় করে কাজ করছে জেলা প্রশাসন। রাস্তার বিভিন্ন পয়েন্টে আমাদের রেকার রাখা আছে, যাতে যদি কোনো গাড়ির বিকল হয় তাহলে দ্রুততম সময়ের ভিতরে আমরা সরিয়ে নিতে পারি। পাশাপাশি আমাদের যে পয়েন্টগুলো আছে, বিশেষ করে এই 2টি মহাসড়কে, সেই পয়েন্টগুলোতে আমাদের স্থানীয় ব্যবস্থাপনায় আমরা আনসার নিয়োগ করেছি, যাতে তারা ট্রাফিক পুলিশকে সহায়তা করতে পারে, এবং ভলান্টিয়ারও দেওয়া আছে। এর বাইরে আমাদের এই টহলের জন্য আমাদের বিভিন্ন পয়েন্টে বিজিবি এবং র্যাব রাখা আছে, যাতে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হলেও দ্রুততম সময়ের ভিতরে যাতে আমরা অ্যাড্রেস করতে পারি। এই ঈদে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে অন্তত 1 কোটি মানুষ যাতায়াত করবেন বলে ধারণা করা হচ্ছে। মনিরা কাজেরি, ৭১। ঈদযাত্রার খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, আজ সড়কে গাড়ির চাপ কেমন দেখছেন? কোনো রকম ভোগান্তি কি আছে কিনা এবং পুলিশ প্রশাসনের ভূমিকা কেমন দেখছেন? সকাল থেকে গাড়ির চাপ একটু আমরা বেশ লক্ষ্য করছি। পাশাপাশি যেহেতু নারায়ণগঞ্জ শিল্পনগরী প্রায় 40 থেকে 50 লক্ষ শ্রমিক এখানে কাজ করে, তারা বাড়ির ছুটি হয়েছে এবং আমরা বাড়ির উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে। আপনি সকাল থেকে গাড়ির যে সার্ভিস লেনের চাপ, আপনি সার্ভিস লেনের চাপ দেখলে বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ মানুষ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, এবং গাড়ির যে একটা আধিক্য মহাসড়কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এটা অনেক বেশি বলা যায়। কারণ এই সকালবেলা যে পরিমাণ গাড়ি চাপ আছে, দিনের বাকি অংশটাতেও রয়ে গেছে। তো যে বিষয়টাকে এখানে উল্লেখযোগ্য বলতে হয় যে নারায়ণগঞ্জের এই মহাসড়ক হয়ে কাঁচপুর, সিলেট এবং চট্টগ্রামের যে ওই বাংলাদেশের পূর্বাঞ্চলের যে 37টি জেলায় এখান দিয়ে প্রায় 1 কোটির মতো মানুষ যাতায়াত করে থাকে প্রতি বছর, এবং দৈনিক প্রায় 30 থেকে 40 হাজার যানবাহন এই রাস্তায় চলাচল করে। যানবাহন সংশ্লিষ্টরা আমাদের বলেছেন যে ট্রাফিক আইন ভঙ্গ করা, লেন অমান্য করা এবং হাইওয়ের পাশে সাধারণত যে বাজারগুলো বসানো হয়েছে, এখানে গরু উঠা নামানো থেকে শুরু করে এটা একটা বড় যানজটের অন্যতম কারণ হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আপনি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ধীরগতির অটোরিকশাগুলো কিন্তু প্রায় মূল লেন দিয়ে চলছে। এটা অনেক বড় একটা ঝুঁকি বলেও আমাদেরকে তারা জানিয়েছেন। তবে পুলিশ যথেষ্ট পরিমাণে প্রস্তুত রয়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে হাইওয়ের নিরাপদ রাখতে এবং সচল রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। পাশাপাশি যেসব উপজেলার মধ্য দিয়ে মহাসড়ক গেছে, সেসব উপজেলার ইউনোদেরকে জেলা প্রশাসন সতর্ক অবস্থায় রেখেছেন, যে কোনো সময় তারা যেন প্রশাসনিক ব্যবস্থা নিতে পারে। এবং হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, র্যাব আমরা টহল দিতে দেখেছি। তাদের কার্যকারিতায় এবং কার্যক্রমে হয়তো এভাবে ঈদযাত্রা স্বাভাবিক হবে এমনটা আশা করা যাচ্ছে। হাবিবুর রহমান, আপনি আছেন, সঙ্গেই থাকবেন। সড়কপথে ঈদযাত্রার খবরাখবর নিয়ে নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমান যুক্ত ছিলেন। ঈদযাত্রায় নৌপথে ভোগান্তি নেই, যাত্রীরা নির্বিঘ্নে ও নিরাপদে গন্তব্যে ফিরছেন, এমন মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। সোমবার মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট পরিদর্শন করে মন্ত্রী বলেন, ঈদযাত্রাকে নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে সর্বাত্মকভাবে মনিটরিং করা হচ্ছে। ফেরি পারাপারে কোনো ধরনের অব্যবস্থাপনা চোখে পড়লে সঙ্গে সঙ্গে জবাবদিহিতার আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় প্রতিমন্ত্রী ফেরিতে যাত্রী ওঠানোর টিকেটে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেন। মন্ত্রী আরও বলেন, ঈদযাত্রায় পাশাপাশি ফিরতি যাত্রীদেরও যেন কোনো ভোগান্তি না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখা হবে। হয় না যে তা না, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এবং আপনাদের সামনেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি ছোটোখাটো কোনো ত্রুটিও আমাদের নজর এড়ানোর কথা না। তারপরও আপনাদের কাছেও আহ্বান করব, আপনারা যেন বিষয়গুলোকে আপনারাও আমাদেরকে সাথে থাকেন এবং সহযোগিতা করেন। পাটুরিয়া ঘাটের এই মুহূর্তের অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, ঘাটে যানবাহন এবং মানুষের চাপ কেমন দেখছেন? কোনো অব্যবস্থাপনার অভিযোগ আছে কিনা? যানবাহন এবং যাত্রীদের চাপ একটা আছে। আমরা ভোর থেকে দেখছি যে ফেরি এবং লঞ্চ উভয় এই যানবাহনেরই যাত্রীরা আসছেন এবং পার হয়ে যাচ্ছেন। তবে ভোগান্তি নেই, খুব একটা অভিযোগও নেই। এবং গতকাল এখানে নৌপরিবহন প্রতিমন্ত্রী আসছিলেন এবং তিনি এখানে কিছু অব্যবস্থাপনা পেয়েছিলেন। একটি ছিল যে বাড়তি ভাড়া আদায়,
অর্থাৎ যে ফেরিতে যাত্রী যারা ওঠেন তাদের কাছ থেকে অতিরিক্ত করে জনপ্রতি 10 টাকা করে ভাড়া নেওয়া হচ্ছিল। এই বিষয়ে মন্ত্রী তাৎক্ষণিক তার কাছে অভিযোগ আসে এবং তিনি সত্যতা প্রমাণ পাওয়ার সাপেক্ষে একটা জরিমানাও করা হয়। আর এর বাইরে যে ব্যবস্থাপনাগুলি আমরা দেখছি ভালো, এখানে 17টি ফেরি চলাচল করছে এবং অনায়াসেই যাত্রী এবং যানবাহনগুলি ফেরিতে উঠে চলে যাচ্ছে। পাশে যে লঞ্চঘাটটি আছে, লঞ্চঘাটটি তো আমরা দেখেছি যে সেখানেও যাত্রীদের একটা সুশৃঙ্খলতা আছে, অর্থাৎ দুর্ভোগ নেই। তবে আপনাকে জানিয়ে রাখি যে বৈরী আবহাওয়ার কারণে একটু সমস্যা হচ্ছিল। একবারে ভোরবেলায় এখানে ঝড়ো বাতাস হয়, ঝড়ো বাতাসের কারণে কিছুক্ষণের জন্য লঞ্চ এবং ফেরি চলাচল বন্ধ ছিল, যার কারণে কিছু পণ্য বোঝাই ট্রাক এখনো আটকা আছে, যেগুলি যাত্রীবাহী বাস ছিল সেগুলি অগ্রাধিকার ভিত্তিতে কর্তৃপক্ষ পার করে দিয়েছে। আমরা এখন এই যে পাটুরিয়া 3 নম্বর ঘাটে আছি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ঘাটটি একেবারেই ফাঁকা। 3টি ফেরি ছিল এখানে, প্রত্যেকটি ফেরি কিছুক্ষণ আগে এখান থেকে লোড করে ছেড়ে গিয়েছে। আর উপরের অংশে কিছু পণ্য বোঝাই ট্রাক আছে, খুব একটা যাত্রীর চাপও এখন এই ঘাটে নেই, অর্থাৎ একটা সুশৃঙ্খলতা আছে। আর বেলা বাড়ার সাথে সাথে হয়তো যাত্রীর সংখ্যা আরো বেড়ে যাবে, সেই ক্ষেত্রে কোনো হয়তো দুর্ভোগ যদি তখন দেখা যায় আর কি। এখন পর্যন্ত এখানে বিএডব্লিউটিএ এর কর্তৃপক্ষ বলছেন যে তাদের ঘাটও পরিপূর্ণ আছে। নদীর পানি বৃদ্ধি পেলে তারা তার জন্য আলাদা একটা মিড লেভেলের একটি ঘাট তারা এখানে স্থাপন করে রেখেছেন, অর্থাৎ ব্যবস্থাপনা ভালো রেখেছেন। এখন পর্যন্ত কোনো দুর্ভোগ ঘাট এলাকা আমরা দেখছি না। মনির ইসলাম মিহির, অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন পাটুরিয়া ঘাটের এই মুহূর্তের অবস্থা জানাতে। মনির ইসলাম মিহির যুক্ত ছিলেন। মহাসড়কে ঈদ যাত্রার আরো খবর জানাতে আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনেক। সড়কে এই মুহূর্তে যানবাহনের চাপ কেমন দেখছেন? ভোগান্তির কোনো অভিযোগ আছে কিনা? আমি এই মুহূর্তে আছি আসলে নবীনগর চন্দ্র মহাসড়কের বাইপেল বাস স্ট্যান্ডে। আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে আশুলিয়া যে শিল্প কারখানাগুলো রয়েছে সেটি কিন্তু 3টি ধাপে ছুটি হয়েছে। গতকালকে 37% মতো কিন্তু কারখানা ছুটি দেওয়া হয়েছিল এবং ঠিক আমরা দেখেছি যে দুপুরের পরে কিন্তু যাত্রীদের উপচে পড়া যে চাপটি সেটি কিন্তু বাইপেল বাস স্ট্যান্ড, নবীনগর বাস স্ট্যান্ড, শ্রীপুর বাস স্ট্যান্ড, মানে নবীনগর চন্দ্র মহাসড়কের বিভিন্ন বাস কাউন্টারগুলোতে কিন্তু আমরা দেখেছি। আজকে সকাল থেকে আমরা দেখছি যে যাত্রীদের কিন্তু একটি উপচে পড়া যে চাপ সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই বিভিন্ন কাউন্টারগুলোতে। কিন্তু সকাল থেকে যেটি আমরা লক্ষ্য করলাম যে পর্যাপ্ত পরিমাণে টিকিট বা বাস তারা কিন্তু পাচ্ছে না, এরকম একটি অভিযোগ যাত্রীরা করেছেন। এবং অনেকে বলছে যে যদি অতিরিক্ত ভাড়া দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা টিকিট সংগ্রহ করতে পারছেন। আমি কিন্তু এই বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন এবার কিন্তু ঢাকা জেলা পুলিশ এবং তারা কিন্তু 3 জন ম্যাজিস্ট্রেটকে সাভার উপজেলায় নিয়োগ দিয়েছেন। কিন্তু আমরা কোনো কাউন্টার কিন্তু গতকালকে থেকে এখন পর্যন্ত কিন্তু দেখিনি যে তাদের কোনো কাউন্টারে এসে সে বিষয়ে তদারকি করা বা কাউকে এখন পর্যন্ত জরিমানা করা বা সতর্ক করার কিন্তু আমরা দেখতে পাইনি। মনে আপনাকে জানিয়ে রাখি আশুলিয়া কিন্তু শিল্পাঞ্চল এলাকা এবং এই এলাকায় কিন্তু আশুলিয়া এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস নির্মাণ কাজ কিন্তু চলমান। সেই কারণে কিন্তু আমরা দেখেছি কিন্তু বিভিন্ন জায়গায় খানাখন্দের সৃষ্টি হয়েছে এবং গতকাল থেকে যেহেতু আকাশের অবস্থা খারাপ, বৈরী আবহাওয়া, সেই কারণে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখছি যে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে এখানে যারা যাত্রীরা রয়েছে, যারা এখানে আসছেন তারা কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীনে পড়ছেন। আমরা গতকালকে দেখলাম যে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের একটি কর্মযোগী সেখানে কিন্তু একাধিক যাত্রীরা কিন্তু পড়ে গিয়েছে। সেখানে কোনো জায়গায় কিন্তু আমরা সেই রকম কোনো সতর্কতামূলক আমরা কিন্তু দেখিনি। এই বিষয়ে কিন্তু আমি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প পরিচালক তার সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে যেহেতু একটি ঈদ এবং রাস্তাও সংকুচিত হয়ে গেছে, সে কারণে তারা যতটুকু সম্ভব তারা বিভিন্ন ভলেন্টিয়ারের মাধ্যমে তারা সেটি ঠিক করার ব্যবস্থা করছেন। এবং আপনাকে সর্বশেষ যে তথ্যটি আমি দিয়ে রাখি, আমরা কালকে ঢাকা জেলা পুলিশ সুপার এখানে এসেছিলেন এবং তিনি যেটি জানিয়েছেন এবারে ঈদ নির্বিঘ্ন করতে কিন্তু বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা পুলিশ মোতায়েন করেছে এবং তার পাশাপাশি 2 বছরে সিলেট সীমান্তে ভারতের ভেতর বিএসএফ ও খাসিয়াদের গুলিতে নিহত হয়েছে 17 বাংলাদেশি, আহত হয়েছেন আরও 37 জন। বিজিবি বলছে নিহতদের বেশিরভাগই সীমান্ত ঘেঁষা দরিদ্র পরিবারের সদস্য। মাদক ব্যবসা ও চোরাচালান ঘিরে তারা নিহত হন। এ নিয়ে বিশ্লেষকদের দাবি সবার আগে চোরাচালানের মূল হোতাদের আইনের আওতায় আনতে হবে। হোসেন আহমদ সুজাদের রিপোর্ট। 2 মাস আগে কোম্পানিগঞ্জ সীমান্ত থেকে প্রায় 2 কিলোমিটার ভেতরে ভারতের অংশে গুলিতে নিহত হন সাদ্দাম হোসেন।
এলাকাবাসীর দাবি, মাদক ও চোরাচালান চক্রের প্রলোভনে পড়ে অনেক তরুণ সীমান্ত পাড়ি দেন। কেউ ফেরেন লাশ হয়ে, কেউ পঙ্গু হয়ে। রুজি রোজগার করতে দে বা কোনো জো করতো ই অবস্থান নাই, এর লাগিয়া লালচ করে পেটোর বুকে গেছে। একটু অশৃঙ্খলও ছিল, পেটের দায়ও গেছে, আর আরো কয়েকবার আমরা নাও করছি ওরে যাওয়ার জন্য। সাদ্দামের বাবার অভিযোগ, বড় চোরাকারবারীরা তরুণদের ব্যবহার করলেও ধরা পড়ে শুধু গরিব মানুষ। কই বাবা কিছু মানুষের কাজ করতো। এলাকার লোকজন আরও জানান, সীমান্ত এলাকায় কর্মসংস্থানের অভাব, দারিদ্র্য আর সামাজিক নিরাপত্তাহীনতাই মানুষকে ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সরকারি সহায়তা ও বিকল্প আয়ের সুযোগ বাড়ানোর দাবি তাদের। ফ্যামিলি কার্ড দিছে, কৃষি কার্ড দিছে, আমাদের অত্র এলাকাতে এখনো পৌঁছে নাই, নামগন্ধ নাই। বর্ডার এলাকার মানুষ পেশাগত কোনো সুর নাই, একচুয়ালি যাই যত কিছু যেই করে এখন তো পেটের জন্য। কুয়ারি চালু না করার কারণে এখন অভাব অনটনে কাজকর্ম নাই, তখন পাশে ইন্ডিয়া বর্ডার, এদিকে তাদের গুয়া গাছ আছে, সুপারি আছে। অনেক স্মাগলিংয়ের সাথে জড়িত হয়েছে, মাদকের সাথে জড়িত হয়েছে, মাদক সেবন করে। বিশ্লেষকদের মতে শুধু ধরপাকড় নয়, সীমান্ত এলাকায় দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা, সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে ভারতের সীমান্তবর্তী প্রশাসনের সমন্বয় জরুরি। বর্ডার এলাকাতে বিশেষ করে আলাদাভাবে একটি জোন ঘোষণা করে সেখানে যাতে সামগ্রিক উন্নয়ন করা যায় সে বিষয়গুলো পদক্ষেপ নেওয়া উচিত এবং একটি বড় ধরনের একটা পরিকল্পনা আসা উচিত। গেল 2 বছরে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন গ্রামের 17 জন ভারত অংশে বিএসএফ আর খাসেদের গুলিতে নিহত হয়েছেন, আহত হয়েছেন 37 জন। হুসাইন আহমেদ সুজাত, 71, সিলেট। মাগুরায় 19 লাখ টাকা মূল্যের 60 ব্যারেল ভোজ্য তেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যার ঘটনায় জড়িত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার হয়েছে ছিনতাইকৃত ভোজ্য তেলের বড় একটি অংশ। সোমবার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। গত 16 মে মেসার্স মহামা ট্রেডার্সের মালিক গোপাল সাহা 60 ব্যারেল ভোজ্য তেল বোঝাই ট্রাকে ঢাকা থেকে মাগুরার উদ্দেশ্যে পাঠান। ট্রাক চালক আব্দুর রহমান নির্ধারিত সময়ে গন্তব্যে না পৌঁছলে মালিক পক্ষ তার সাথে যোগাযোগের চেষ্টা করে। অবশেষে গত 20 মে কালীগঞ্জ উপজেলার কোলাবাজার এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে ট্রাকের ভেতর থেকে চালক আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। বগুড়ার গাবতলীতে মমিনহাটা গ্রামে রীতা মজুমদার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঘটনায় জড়িত 2 জন এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহার করা অস্ত্রও উদ্ধার হয়েছে। সোমবার বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। তিনি জানান, গত 20 মে রাতে সুখানপুকুর ইউনিয়নের মমিনহাটা গ্রামে নিজ বাড়িতে রীতা মজুমদারকে কুপিয়ে হত্যা করা হয়। এরপরই গাবতলী থানা পুলিশ শাওন মিয়া নামের একজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার তথ্য মতে সহযোগী আনোয়ার হোসেনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভুক্তভোগীর বাড়িতে জমি বিক্রির টাকা থাকায় ডাকাতির পরিকল্পনা করে 2 জন। এ সময় রীতা মজুমদার আনোয়ারকে চিনে ফেলায় তাকে হত্যা করা হয়। তথ্য ম্যানুয়াল সোর্সের ভিত্তিতে আমরা জানার পরে আমরা প্রথমে আনোয়ারকে অ্যারেস্ট করি। আনোয়ারকে অ্যারেস্ট করার পরে আনোয়ার এটা স্বীকার করে। পরবর্তীতে সে শাওনের নাম বলে এবং এটার যে অস্ত্র কোথায় ছিল এটা আমরা আবার ওনাদেরকে জিজ্ঞাসাবাদের পরে আসামিরা বলে যে ব্যাপার অস্ত্রটা আমরা এখান থেকে সরাই ফেলছি, এই জায়গায় রাখছি। ওই রাত্রেবেলায় মাঝরাত্রে আমরা আবার এই অস্ত্র রিকভারি করি। ওই বিলের মধ্যে থেকে কচুরিপানার মধ্যে ছিল, উপরে ছিল, ওটা ওখান থেকে আমরা রিকভারি করি এবং তাদের ব্যবহৃত 2টা মোবাইল উদ্ধার আছে এবং ওই দিনকের ঘটনায় তারা যে গেঞ্জি এবং প্যান্ট পরিহিত অবস্থায় ছিল ওই আলামতগুলো আমরা জব্দ করি। মাদারীপুরে গরুর হাটে যাওয়ার পথে বজ্রপাতে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন 2 জন। সদর উপজেলার ছিলারচল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাবার সাথে গরু বিক্রির উদ্দেশ্যে ট্রাকে করে শিবচরের ক্রকচর হাটে যাচ্ছিল জিসান। পথে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে জিসান সহ 3 জন আহত হন। পরে আশেপাশের মানুষ আহতদের উদ্ধার করে মাদারীপুর 250 শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিলে চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ভাই নিহত ও অপর ভাই আহত হয়েছেন। সোমবার সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের রাজনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত 12 বছরের আবির হোসেন রাজনগর গ্রামের আব্দুল মিয়ার ছেলে। আহত হয়েছেন তার ছোট ভাই আরিফ হোসেন।
পরিবার জানায় বিকেলে বাড়ির সামনের হাওরে মাছ ধরতে যায় দুই ভাই। এ সময় ঝড় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রঘাতে ঘটনাস্থলেই আবির হোসেনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অপর ভাই আরিফ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ 250 সদর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছেন। চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে ঝড়ের সময় সিএনজি চালিত অটোরিকশার উপর গাছ পড়ে হিলাল নামে এক প্রবীণ যাত্রী নিহত হয়েছেন। সোমবার হরিণা ফেরিঘাট লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের চান্দা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এলাকার লোকজন জানান, নিহত সোহেল চাঁদপুর থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে নিজ বাড়ি লক্ষ্মীপুরে যাচ্ছিলেন। পথে আকস্মিক প্রচণ্ড ঝড় শুরু হলে একটি গাছ ভেঙে অটোরিকশার উপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেশকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে তা বাস্তবায়নে সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সোমবার নোয়াখালী সেনবাগ উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার চক্রান্ত ও যোগাযোগ চলছে। এ অশুভ চক্রান্তের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আমাদের দলের নেতার প্রতিশ্রুতি, প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মাদক আর কিশোর গ্যাং এবং বাংলাদেশে যে চলমান রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার জন্য একটা যোগাযোগ চলছে, আমার মনে বোঝা যাচ্ছে। এগুলার বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে, কারণ দেশটা একটা গণতান্ত্রিক পথে চলছে। গাইবান্ধার পলাশবাড়িতে ভুয়া চুক্তিনামা ও টেন্ডার জালিয়াতির মাধ্যমে কোটি টাকার গাছ মাত্র 33 লাখ টাকার নিলামের ঘটনায় অনিয়মের সত্যতা মিলেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ বিষয়ে ৭১ টেলিভিশনে ধারাবাহিক সংবাদ প্রচারের পর অনিয়ম তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয় জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার সুমেয়া জান্নাত স্বাক্ষরিত এক পত্রে এর নির্দেশ দেওয়া হয়। গত বছর গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের সগুনা জামে মসজিদ থেকে মেঘার মোড় বাজার পর্যন্ত সড়কের পাশে রোপণ করা প্রায় 850 গাছ কেটে নেওয়া হয়। অভিযোগ ওঠে, ভুয়া সমবায় সমিতি ও জাল চুক্তিনামা তৈরি করে এসব গাছ নিলাম করেন কিশোরগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির আবু বকর সিদ্দিক। অনিয়মের বিষয়ে যে ব্যাপারগুলো সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, এই ব্যাপারে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব প্রদান করা হয়েছে, সে এখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জমজমাট সারা দেশের পশুর হাটগুলো ব্যবসায়ী ও খামারিরা বলছেন, এবার হাটে দেশি গরু ছাগলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবে বাড়তি ব্যয় সামলে লাভের মুখ দেখতে হলে দেশীয় পশুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। এছাড়া ভারতীয় গরু বাজারে প্রবেশ করলে লোকসানের আশঙ্কা রয়েছে বলে জানান খামারিরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শেষ মুহূর্তে ঢাকার ধামরাইয়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট। উপজেলার সবচেয়ে বড় পশুর হাট কালামপুরে এবার বেড়েছে পশুর সরবরাহ, যে কারণে কাঙ্ক্ষিত দামে পছন্দমতো গরু কিনতে পারছেন ক্রেতারা। তবে গরুর দাম কম হওয়ায় হতাশ খামারি ও ব্যবসায়ীরা। গরু যদি আগে কেনা হয় তাহলে গরুগুলো আমরা রাখবো কোথায় বা পালবো কিভাবে, এই সমস্যার কারণে মূলত আসলে গরুগুলা বিক্রি কম হচ্ছে আর কি। গরু আনছিলাম 4টা, একটা বেশি খুবই কম, বেচা কিনে নাই। কাস্টমার দাম কইতাছে না, যাও কইতাছে আদাম কইতাছে, আমরা তো মরে যাই। দাম করতে চাইতেছে, চাই বই রয়েছে একটা ব্যাপারে বেচা না, গৃহস্থ বেচা না, যেটা ভালো লাগে কয়টার দেখে নিব, 10টা দেখে একটা নিব। সিরাজগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী হাট কালিয়া কান্দাপাড়ায় উঠেছে হাজার হাজার কোরবানির পশু। তবে এবার ছোট ও মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। এখান থেকে পশু কিনে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে রয়েছে নানা অভিমত। বড় গরুটা একটু দাম সস্তা আছে, কিন্তু ছোট গরুটা একটু দাম একটু বেশি। একটা দামও হয়েছে, কিন্তু রেঞ্জের মধ্যে একটু আমার বাজেটের মধ্যে একটু সমস্যা হইতেছে। বিক্রি করার ক্ষেত্রে যদি লস যায় তো আমার বিক্রি করতে হবে, কারণ যে পরিস্থিতি বুঝে এটা তো বাড়িতে নিয়ে ফিরতে নিয়ে লাভ নাই। আমার এই গরু বেচা 15-20 হাজার টাকা চালান থেকে লস যায়।
এখন পর্যন্ত যে বাজারের অবস্থা তাতে যে খরচ তাতে আমাদের পোষাইতেছে। এদিকে লক্ষ্মীপুরেও জমে উঠেছে কোরবানির পশুর হাট। প্রাণী সম্পদ বিভাগ বলছে জেলায় চাহিদার চেয়ে অতিরিক্ত পশু রয়েছে এবং নিরাপদ বেচাকেনায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আমাদের 20টি টিমের মাধ্যমে মনিটরিং কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। আমরা অসুস্থ গরু যাতে বাজারজাতকরণ না হয় সেদিকে লক্ষ্য রাখছি। নরসিংদীতে বিভিন্ন হাটে এবার ভারতীয় গরু না থাকায় ভালো দাম পেয়ে খুশি বিক্রেতা ও খামারিরা, আর কম দামে পশু কিনতে পেরে খুশি ক্রেতারাও। এখানে আমার 5টা ছাগল আছে আর 2টা গরু নিয়ে আসছি আর কি বিক্রি করার জন্য। এখন বর্তমানে দাম মোটামুটি ইনশাআল্লাহ সীমিত আকারেই আছে, কেনার যোগ্য। বাজার বা একটু চড়া দেখতেছি, তবে সম্ভবত একটু কমবে দাম আস্তে আস্তে, গরু আসতেছে মাত্র। নরসিংদী জেলা জুড়ে এবার 24টি স্থায়ী এবং অস্থায়ীভাবে আরো 24টি জায়গায় কোরবানির পশুর হাট বসেছে, যা চলবে ঈদের আগের রাত পর্যন্ত। নূর তাজমিন নীর, 71। এই পর্যায়ে জানবো পশুর হাটের খবর। ধামরাই থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল হোসেন। রাসেল, কোন হাটে বেশি জমজমাট হচ্ছে পশু বেচা কেনা এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাইয়ের যে সবচেয়ে বড় ঐতিহ্যবাহী কালামপুর গরুর হাট, সেটিতে দেখতেই পাচ্ছেন যে সকাল থেকে কিন্তু অনেক ক্রেতা বিক্রেতারা কিন্তু এই হাটে ভিড় জমিয়েছে। আমি ফেলাইছি তো ভালো দামে বিক্রি করছি আলহামদুলিল্লাহ। তো বাকি যে কটা গরু আছে আজও সকাল থেকে অনেক কাস্টমার হচ্ছে। আশা করি যে আজকের ভিতরে সবগুলো কমপ্লিট হয়ে যাবে, থাকে না। ধন্যবাদ। শুনছিলেন মুন্নি যে একজন বিক্রেতা কিন্তু বলছেন এই হাটে কিন্তু বেচা বিক্রি ভালো হয়েছে। আমি একটু কথা বলবো, এই হাট যে কর্তৃপক্ষ রয়েছেন আপনারা এই হাটের সার্বিক নিরাপত্তার বিষয়ে কি কি ব্যবস্থা নিয়েছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ 71 টিভিকে। আমাদের এই হাটে সর্বোপরি নিরাপত্তা, প্রশাসনিক নিরাপত্তা আছে প্রচুর। তারপর আমাদের ভলেন্টিয়ার বাইরে আছে প্রায় 60-65 জন আমাদের এই হাটে। আমাদের সর্বোপরি আরেকটা বিষয় হলো যে আমাদের কালামপুরের হাট ঐতিহ্যবাহী অনেক বড় হাট, খাসির হাট এবং গরুর হাট। আরেকটা আমরা যেহেতু আমাদের বৃহস্পতিবারে আমাদের সাপ্তাহিক হাট, এইটা হচ্ছে বৃহস্পতিবার, আমরা যার কারণে আমরা একদম কম একটা হাসিল দিয়ে দিছি মাত্র 1000 টাকা। সেটা যত টাকা দামি হোক গরুর, 2 লাখ 4 লাখ 5 লাখ 1 লাখ যাই হোক, মাত্র 1000 টাকা হাসিল। আমাদের হাটের তরফ থেকে ব্যাপারীদের ভাইদের জন্য থাকার ব্যবস্থা আছে, গোসলের ব্যবস্থা আছে। তারপর আপনার এই বিয়ের জাল টাকা শনাক্ত করার জন্য আমাদের প্রত্যেকটা কাউন্টারে মেশিন আছে, যদি কেউ জাল টাকা শনাক্ত করে। আমাদের আরেকটা জিনিস, আমাদের ব্যাংকও মোটামুটি আমাদেরকে এই বন্ধের মধ্যে আমাদের সার্ভিস দিয়ে যাচ্ছে। ধন্যবাদ। শুনছিলেন মুন্নি হাট কর্তৃপক্ষ যেমনটি বলছেন যে ক্রেতা বিক্রেতার সুবিধার্থে কিন্তু তারা সব রকম সুযোগ সুবিধা রেখেছেন। আমি উপজেলা যে নির্বাহী কর্মকর্তা রয়েছেন আল মাহমুদের সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটি বলেছেন যে হাটের সার্বিক নিরাপত্তায় কিন্তু তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন। ধামরাই উপজেলায় যে 6টি হাট রয়েছে তার সব কয়টির মধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে। আর উপজেলা প্রাণী সম্পদের পক্ষ থেকে কিন্তু হাটে যেত কোনো গরু অসুস্থ হয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা রেখেছেন। তো সব মিলে বলা চলে যে ধামরাইয়ের শেষ মুহূর্তে কেনা বেচা জমে উঠেছে। গতকালকে যে বাথুলিতে হাট বসছিল সেখানে কিন্তু ক্রেতারা বলছিলেন যে ঈদের আরো 2-1 দিন বাকি থাকায় কিন্তু ব্যাপারীরা দাম বেশি চেয়ে অনেক সময় বসে থেকেছেন। আর মাত্র ঈদের কিন্তু 1 দিন বাকি। যেমন ক্রেতাও আসছেন হাটগুলোতে, বিক্রেতাও বিক্রি করার জন্য ঠিক তেমনই বসে রয়েছেন। মুন্নি। রাসেল হোসেন, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন। কোরবানির পশুর হাটের খবরাখবর নিয়ে ধামরাই থেকে রাসেল হোসেন যুক্ত ছিলেন। শেষ মুহূর্তে ব্যস্ত হয়ে পড়েছেন ঝালকাঠি ও মেহেরপুরের কামার শিল্পীরা। দা, বটি, ছুরি ও চাপাতি বানাতে মানুষ ছুটছেন কামারশালায়। যদিও শিল্পীরা জানান পর্যাপ্ত কয়লা না পাওয়ায় কোরবানির উপকরণ তৈরি করতে এবার হিমশিম খেতে হচ্ছে। আর ক্রেতারা বলছেন দাম বেশি হলেও মানসম্মত জিনিস পেয়ে খুশি তারা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কামারশালায় কেউ হাঁপড় টানতেই জ্বলে উঠছে কয়লার আগুন। সেখানে পোড়ানো লাল লোহার খণ্ড হাতুড়িতে পিটিয়ে তৈরি হচ্ছে নানা সরঞ্জাম। কেউ আবার শান দিচ্ছেন পুরনো দা, বটি, ছুরি ও চাপাতিতে। প্রতিটি কামার পাড়ায় এভাবেই ব্যস্ত সময় পার করছেন ঝালকাঠির কামার শিল্পীরা। কাজের চাপ আছে, আপনাদের চাপাটি, ছোড়া এই সমস্তটাই এখানে একটু বেশি চলে।
কোরবানির সময় একটু কাজকর্মের চাপ থাকে, এরপর আমরা বসেই থাকি। আমরা নিজেরা বাড়িতে কোরবানি করব, আমরা কোরবানিগুলো চাপাতি, চাকু এবং বটি এগুলো বানাইতে দিছি। কামার শিল্পের সাথে জড়িতদের সহজ শর্তে ঋণ ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলার বেসিক কর্মকর্তা। ঝালকাঠি জেলায় 4 থেকে 500 কামারের দোকান রয়েছে। বেসিকের তালিকাভুক্ত এই শিল্পগুলো যদি বেসিকের নিকট কোনো সহযোগিতা চায়, বিশেষ করে প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা প্রদানে বেসিক বদ্ধপরিকর। এদিকে টুংটাং শব্দে মুখর মেহেরপুরের কামারপাড়া। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজে ব্যস্ত কামার শিল্পীরা। তারা জানান, বছরের অন্য সময়গুলোতে খুব একটা কাজ না থাকলেও কোরবানির এই সময়ে ব্যস্ততা বাড়ে কয়েক গুণ। তারপরও এবার কয়লার স্বল্পতা ও উপকরণের দাম বাড়ায় হিমশিম খেতে হচ্ছে। তাই অনেকেই অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছেন। চাকুগুলো আমরা গরু ছাগল জবাই করার জন্য তৈরি করে থাকি। কয়লা কাঠির যে দাম আমাদের, সেই হিসেবে আমাদের মজুরি একটু আমরা বাড়াইনি। ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে এই বাছুরিগুলো পাওয়ার জন্য। বাজারের কৃত্রিম জিনিসের চাইতে লোহার তৈরি সরঞ্জামের মান ভালো হওয়ায় ঈদের আগে কামারপাড়াগুলোতেই ভিড় করেন ক্রেতারা। শাকিলা শম্পা, ৭১। কোরবানির ঈদ ঘিরে যশোরের রাজারহাটের চামড়া ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। ট্যানারি মালিকদের কাছে দীর্ঘদিনের বকেয়া রয়েছে শত কোটি টাকা। তার সাথে যোগ হয়েছে লবণের দাম। সরকারের বেঁধে দেওয়া দাম নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এমন পরিস্থিতিতে ঈদের আগে সীমিত সুদে ব্যাংক লোন ও লবণের দাম কমানোর দাবি ব্যবসায়ীদের। এস এম ফরহাদের তথ্য ও রাব্বি আল আমিনের ছবিতে প্রতিবেদন। যশোরের রাজারহাট চামড়ার মোকাম, দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাট। সারা বছর কাঁচা ও লবণজাত চামড়া বেচাকেনা হলেও কোরবানির ঈদে জমজমাট থাকে এই হাট। তবে এবার নানা সংকটে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, বিভিন্ন মহাজন ও ট্যানারি মালিকদের কাছে আটকা পড়েছে প্রায় 100 কোটি টাকা। এর মধ্যে এবার সরকারের বেঁধে দেয়া চামড়ার দাম নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। লবণ তো হঠাৎ করে লবণের দাম বেড়ে গেল। লবণটা আমাদের দিচ্ছে না, লবণ এখন দিচ্ছে মাদ্রাসার আলাদা লবণ দিচ্ছে ফ্রি। এটা যদি চামড়ার ব্যবসায়ী আলাদা লাইসেন্সধারী কিছু চামড়ার ব্যবসায়ী যদি লবণটা ফ্রি দিত, তাহলে কিছুটা আমাদের সাশ্রয় হতো। গভর্নমেন্ট যে রেট দিছে ওই রেটে যদি চামড়া প্রতিটা ট্যানারি মালিক কেনে, তাহলে চামড়ার বাজার বাড়তে যাবে। ট্যানারি ওয়ালারা আমাদের জন্য ওই সরকারি রেটে চামড়াটা কেনে, কিন্তু এরা না কিনে এরা আমাদেরকে কম দাম দেওয়ার চেষ্টা করে। যদি সরকারি রেটে করে, তার জন্য আমরা অনেক উপকার হব। মাঠ পর্যায়ে সরকার নির্ধারিত দামে চামড়া সংগ্রহ ও সংরক্ষণ করা কঠিন হয়ে পড়ছে। তাই ব্যবসা টিকিয়ে রাখতে স্বল্প সুদে ব্যাংক ঋণের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এই চামড়া নির্ধারণ করার পর বাইরেতে বায়াররা যখন আসে, তখন ওরা প্রশ্ন করে, কি মিয়া আপনাদের সরকার এই রেট দেয়, আমরা এত বেশি রেট দেব কেন? এই কারণে বিদেশ থেকে বায়াররা এসে এখানকার মালিকদের, ট্যানারির মালিকদের উপরে একটা চাপ সৃষ্টি করে। এবারও চামড়া পাচার ঠেকাতে কঠোর নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি চামড়া সংরক্ষণে মাদ্রাসাগুলোতে লবণ বিতরণ করা হবে। একটা বিষয়ে সতর্ক থাকতে হবে যে যাতে চামড়া পাচার না হয়ে যায়। আমরা বর্ডার গার্ড বাংলাদেশ সচেতন করে দিয়েছি, তাদেরকে বলেছে আপনারা এটা সতর্ক থাকবেন যাতে বর্ডার এলাকাতে কোনো মুভমেন্ট না থাকে চামড়ার। কিন্তু এর বাইরে কুষ্টিয়াতে বা আশেপাশে নাটোর ওখানে যেতে পারবে, সেখানে বাধা নাই। এই হাটকে ঘিরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 10,000 ছোট বড় ব্যবসায়ী ব্যবসা করেন। ঈদ পরবর্তী হাটগুলোতে প্রায় 100 কোটি টাকার চামড়া হাট বদল হয়। শান্তা ইসলাম, ৭১। ময়মনসিংহে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে ঢল নেমেছিল হাজারো মানুষের। উৎসব মুখর পরিবেশে সোমবার শেষ হয়েছে 3 দিনের উৎসব। এই উৎসব শুরুতেই প্রাণবন্ত হয়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে। উজ্জীবিত হয়েছেন দলীয় নেতাকর্মীরা। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। নিরাপত্তা কর্মীদের ব্যাপক কড়াকড়ি কিংবা প্রাকৃতিক দুর্যোগ কোনো কিছুই বাধা দিতে পারেনি ত্রিশালের দরিরামপুর একাডেমি মাঠের কবি নজরুল জয়ন্তীর উৎসবে। সবকিছু ছাপিয়ে প্রথম দিন থেকেই জনস্রোত মুখর হয় উৎসব। নজরুল ভক্ত অনুরাগীদের কাছে উৎসবে বাড়তি পাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি আর প্রিয় নেতাকে কাছ থেকে দেখা, সেই সাথে নজরুল জয়ন্তীর আয়োজন, এই দুয়ে আবেগাপ্লুত বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। হাজার হাজার নেতাকর্মী সহ এবং যারা সাধারণ জনতা
উৎসবমুখর পরিবেশে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানকে এক নজর দেখার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে প্রধানমন্ত্রী তিনি আমাদের এখানে আসছেন, এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। এখানে সকল শ্রেণী পেশার মানুষজন উপস্থিত হয়েছে এবং এটা উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। কবি নজরুলের বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালের দরিরামপুর একাডেমি মাঠে নানা আয়োজনে মুগ্ধ ভক্ত ও অনুরাগীরা। নজরুলকে জাতীয়ভাবে আরো যাতে মর্যাদা দেওয়া হয়, আরো যাতে ব্যাপক ভিত্তিতে নজরুলের চর্চা করা হয়। প্রতি বছরই দেখে আসতেছি যে এই সময়ে এখানে নজরুলকে কেন্দ্র করে ওনার স্মরণে এরকম একটা মেলার আয়োজন হয় এবং সমস্ত দলের মানুষরা এখানে জড়ো হয়। যেন নজরুলের শিক্ষায় চেতনা থেকে বাংলাদেশের সাধারণ জনগণ শিক্ষিত হয়ে আমাদের মধ্যে নজরুলের প্রেরণা জাগিয়ে তুলতে পারেন, এই কারণে ওনার এই উদ্যোগ। এদিকে বিএনপি নেতারা বলছেন প্রধানমন্ত্রীর উপস্থিতি বিএনপির জন্য নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। প্রিয় নেতাকে কাছে পেয়ে তাই উজ্জীবিত বৃহত্তর ময়মনসিংহের বিএনপি নেতাকর্মীরা। উনি ছিলেন বিদ্রোহী কবি, উনি ছিলেন ধর্ম ভণ্ডামি গোরামির বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। নজরুল সকল সময় তিনি প্রাসঙ্গিক এবং তাকে ভালোবেসে আমরা এখানে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ত্রিশালে হলে এটা বৃহত্তর ময়মনসিংহের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মধ্যে একটা আনন্দ উৎসব পরিবেশের সৃষ্টি হয়েছে। শনিবার বিকেলে নজরুল জন্মজয়ন্তীর 3 দিনের উৎসবের উদ্বোধন হয়। একই সঙ্গে উদ্বোধন হয় নজরুল মেলা ও বই মেলার। মনিরা কাজেরি, ৭১। দেশের দক্ষিণে শেষ সীমান্তে টেকনাফের ব্রাজিল সমর্থকরা বিশ্বকাপ ফুটবলের আনন্দ ছড়িয়েছে মেরিন ড্রাইভে। শুক্রবার হলুদ সবুজ পতাকা নিয়ে বের করে দীর্ঘ শোভাযাত্রা। তাদের প্রস্তুতি বলে দিচ্ছে আসছে বিশ্বকাপ ফুটবলের মহারণ। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে বিস্তারিত। মেরিন ড্রাইভের দীর্ঘ সোজা সড়ক ধরে যখন শত বাইকার একসাথে ব্রাজিলের জার্সি পরে পতাকা উড়িয়ে এগিয়ে যাচ্ছিল, তখন দূর থেকে মনে হচ্ছে বর্ণিল জার্সি, মাথায় ব্যান্ডানা আর স্লোগানে মুহূর্তেই মেরিন ড্রাইভ সড়কের পিচ ঢালা পথ রূপ নেয় এক টুকরো রিও ডি জেনিরোতে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সামিল হন এই বাঁধ ভাঙা উল্লাসে। সাম্বার ভক্তরা বলেন, ব্রাজিল শুধু একটি ফুটবল দল নয়, এটি উদযাপনের নাম। আমরা বাংলাদেশের সর্বদক্ষিণ উপজেলা টেকনাফের ব্রাজিল সমর্থকরা আজকে আমরা একত্রিত হয়েছি, মিলিত হয়েছি ব্রাজিল ফুটবল স্কোয়াডকে স্বাগত জানিয়ে 2026 বিশ্বকাপে। নেইমারকে যখন ব্রাজিল মূল দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, তখন বিশ্বকাপের যে আমেজ সেটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে গেছে। তো আমরাও আশাবাদী হচ্ছে নেইমারের হাত ধরে, এটা যেহেতু তার শেষ বিশ্বকাপ, সেই নেইমারের হাত ধরে হচ্ছে আমরা আমাদের যে সে কাঙ্ক্ষিত হেক্সা মিশন সেটা ফুলফিল করতে পারবো বলে আশা করি। আরো বললেন, ব্রাজিলের এবার হেক্সা মিশন, তাদের আশা 6 বারের মতো বিশ্বকাপ জয় করবে ব্রাজিল। হেক্সা মিশন যেন সফল হয়, সেই জন্য সারা বাংলাদেশের যতগুলো ফুটবল সমর্থক রয়েছে তাদের সাথে আমরা ব্রাজিলের খেলা উপভোগ করে হেক্সা মিশনের সাক্ষী হতে চাই। যারা আমাদের ছোট ভাইয়েরা রয়েছে, যারা খেলার প্রতি ইন্সপায়ার হওয়ার জন্য, মাদের ছেড়ে খেলার প্রতি ইন্সপায়ার হওয়ার জন্য এই আয়োজন। আমরা চেষ্টা করছি আমাদের ইউনিটিটা বজায় রাখার জন্য। নেইমার না থাকলে যে একটা চাপ থাকতো, এই চাপটা আমাদের এখানে উঠে গেছে। কারণ নেইমার যাই বলেন না কেন, একজন এক্সপেরিয়েন্সফুল প্লেয়ার, তো ও থাকাতে আমার মনে হয় ব্রাজিল ভালো কিছু এবার করবে ইনশাআল্লাহ। সাম্বার চেনাসুর, হলুদ সবুজ পতাকা গায়ে মেখে সোমবারের মোটরসাইকেল শোভাযাত্রা অন্য দলের সমর্থকদের একটু হলেও কাঁপন ধরায়। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। বরিশাল ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার বরিশাল সিটি কর্পোরেশনের ১৩৭৮ জন পরিচ্ছন্নতা কর্মীর প্রত্যেককে ৫,০০০ টাকা করে বিতরণ করেন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। এ সময় তিনি বলেন, কোরবানি ঈদে পরিচ্ছন্নতা কর্মীদের কষ্টের কথা ভেবে প্রধানমন্ত্রী এই উপহার দিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১৩৫ জন পরিচ্ছন্নতা কর্মী। নগর ভবনের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে সবার সাথে পুরস্কার তুলে দেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাকাউত হোসেন খান। সিটি কর্পোরেশনের প্রতিটি কর্মকর্তা কর্মচারী অনেক কষ্ট করে, যার জন্য উনি ওনার ব্যক্তিগত পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদেরকে ঈদের উপহার হিসেবে ঈদ বোনাস ৫,০০০ টাকা করে দিয়েছেন। যে তারেক রহমান আপনাদেরকে এই সম্মান দিল, এটা কিন্তু একটা সম্মানের বিষয়। বুঝছেন ব্যাপারটা? টাকার পরিমাণ যাই হোক, ৫,০০০ টাকা একদম বর্তমান বাজার মূল্যে বিশাল কিছু না, কিন্তু আপনাদের জন্য অনেক কিছু, কারণ আপনার বেতনের প্রায় অর্ধেক
এটা। দর্শক, চলছে দেশচোখ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।